একটা দুটো কথা রবীন্দ্রনাথের গান গাইবার আগে আমার বলা উচিত। সেটা হচ্ছে যে গুরুদেবের গানের বিশেষত্ব, যেমন গুরুদেবের কবিতার বিশেষত্ব, ওনার নাটকীয়তা বা হাস্যরসের বিশেষত্ব তাপসদা বর্ণনা করলেন। যেভাবে উনি বিজ্ঞান গ্রন্থের ছোটদের জন্য কিভাবে তৈরি করা যায় তারও ওনার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। সেটা তাপসদা সুন্দর একটি কাহিনী আমাদের বললেন। তেমনি আজকেও রবীন্দ্রনাথ এত বেশি সমসাময়িক এবং যারা এখনকার যারা শিল্পী তারা আর কিছু না করুক এখন রবীন্দ্রসঙ্গীতটি গিয়ে ফেলছে। এটা একটা কখনো ভাবনা চিন্তা করেছেন তারা? কিন্তু উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ক্রিয়েটার্স অফ দ্যাট এরা, মানে এই সময় পঞ্চকবি যারা বাকিরা ছিলেন বা ওই সমসাময়িক যারা গীতিকার বা কবি ছিলেন বা সুরকার ছিলেন, তাদের গান কিন্তু এইভাবে আজকের প্রজন্ম গাইছে না। সেটা দুর্ভাগ্যের বিষয় যে কবি কাজী নজরুল ইসলাম বা অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দীনেন্দ্রনাথ রায়, আরও মুকুন্দ দাস বা আরও ওই সময়কার যারা ছিলেন তাদের গান গাইছে না, কিন্তু রবীন্দ্রনাথের গান কেন গাইছে? এইটা রহস্যটা এই কারণে যে এটা আমি আলোচনাটা একটা অদ্ভুত জায়গায় শুনেছিলাম। রাহুল দেব বর্মনের সঙ্গে যেমন আমার খুব ঘনিষ্ঠতা ছিল, সেই সময় উনি আমাকে অনেক কথা বলতেন। আমাকে বলেছিলেন যে ওনার পিতা শচীন দেব বর্মন একটা কথা বলেছিলেন ওনাকে, ওনার যৌবন বসে, যে পঞ্চম একটা জিনিস জানবি, গুরুদেবকে সবাই বিশ্বকবি বলে মাথায় তুলে এত নোবেল পুরস্কার জয়ী করে এত কিছু করেছে, কিন্তু এটা কখনো কেউ ভাবে না যে উনি কত বড় একজন কম্পোজার। এইটা কিন্তু ভীষণভাবে একটা ওনার এই কবি সত্তার আড়ালে লুকিয়ে গেছে। এবং কম্পোজার বড় কেন সেটাও এস.ডি. বর্মন নাকি পঞ্চম তাকে বলে গিয়েছিলেন যে সেই যুগে যারা গান কম্পোজ করতেন বাকি সবাই হারমোনিয়াম নিয়েই গান কম্পোজ করতেন। বলছে তুইও তো করিস, আমিও করি হারমোনিয়াম নিয়ে গান কম্পোজ, কিন্তু সেই যুগে রবীন্দ্রনাথ কিন্তু পিয়ানোতে গান কম্পোজ করতেন। এতটাই দূরদর্শী ছিলেন যে ওনার গানের যে সার্বভৌমতা বা আধ্যাত্মিকতা রক্ষার জন্য উনি হয়তো পছন্দ করতেন না বেশি যন্ত্রানুষঙ্গ, যার জন্য এসরাজ, তানপুরা ইত্যাদি ধরনের যন্ত্রানুষঙ্গের সঙ্গেই তার গান সাধারণত হতো সেই সময়। কিন্তু গানটা উনি পিয়ানো কেন কম্পোজ করতেন, এটা একটু অদ্ভুত না? তার কারণ হচ্ছে যে উনি ওই আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা শুনি, ওই ভাবধারাতেই উনি কিন্তু পিয়ানোতে গানগুলো কেন কম্পোজ করতেন, সব গানেতে উনি যন্ত্রানুষঙ্গের স্পেস রেখেছিলেন এবং প্রত্যেকটা গানের যে প্রপার কর্ড হারমোনিগুলো এমনভাবে সেট করেছেন যে যেটা 100 বছর পরে যদি যুগের পরিবর্তন হয়, যদি নতুন নতুন যন্ত্রানুষঙ্গের ধারাও আসে, তারাও কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে তখনও সমসাময়িকভাবে ট্রিট করতে পারবে। এইভাবেই কিন্তু উনি গান কম্পোজ করেছিলেন। এই রহস্যটা কাউকে বলেননি। এই রহস্যটা কিন্তু শচীন দেব বর্মন মতো গুণী মানুষ তিনি আবিষ্কার করে তিনি তার পুত্রকে বলে গেছিলেন, এবং সেটা তা কোনোভাবে ভাগ্যক্রমে আমার কান অব্দি পৌঁছেছিল। আমাকে পঞ্চম দে ইভেন আমাকে বাজিয়ে দেখিয়েছিল যে কিরমভাবে উনি কর্ডের স্পেস রেখেছিলেন। এতটা রিসার্চ ওরা পিতাপুত্র করেছেন গুরুদেবের গান নিয়ে যে সেসব অনেক বড় আলোচনার বিষয়। এবং আমি একটা অনুষ্ঠানও করেছিলাম ইনফ্যাক্ট, যেটা যখন করোনা কাল চলছিল তখন টেগোর সোসাইটি অফ সিঙ্গাপুর তাদের জন্য আমি একটা অনলাইন প্রোগ্রামেতে এই ধরনের জিনিসগুলোকে অনলাইনে এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে গুরুদেব স্পেস রেখেছেন গানেতে, যে যাতে সেখানে আপনি ফিলার্স দিতে পারেন, আপনি কর্ড রাখতে পারেন, সব কিছু। অথচ সে গানটা কিন্তু তানপুরা দিয়েও গাওয়া যাবে। এইরকম কম্বিনেশন কিন্তু বাকিরা ভাবেন। তাদের গানে সিতার, সরোদ, ইসরাজ, আমাদের দেশি বাদ্যযন্ত্রগুলো না হলে সেই গানের কিন্তু রং ফুটে ওঠে না। কিন্তু গুরুদেবের গান সিতার, সরোদ, বাঁশি দিয়েও শুনতে পারবেন, শুধু তানপুরার সাথেও শুনতে পারবেন, হারমোনিয়াম বাজিয়েও শুনতে পারবেন, আবার পুরো 100 পিস মিউজিশিয়ান নিয়েও শুনতে পারবেন। এটা কেন? তার রহস্যটা হচ্ছে যে উনি প্রত্যেকটা গান পিয়ানোতে বিলিতি মতে, বিলিতি নোটেশন পদ্ধতি ফলো করে
একবারে বিজ্ঞানসম্মতভাবে স্পেস রেখে রেখে গেছেন, সে কথাটা ওনার নোটেশনে কোথাও ব্যাখ্যা করা নয়, কিন্তু এমনভাবে গানগুলো রাখা আছে যে অনায়াসে যে কেউ সেখানে একটা যন্ত্রণা ছন্দ তৈরি করতে পারে, যার জন্য এত বেশি আমি ওই ধরনের কাজ অনেক করেছি আমার অনেক শিষ্যার জন্য বা অন্যান্যদের জন্য, বা এরকম কাজ এখন প্রচুর পরিমাণে হচ্ছে। এখন অরিজিৎ সিং, সুনীতি চৌহান বা শ্রেয়া ঘোষালও রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আমরা শুনছি, বিকজ ওই স্পেসটা রেখেছে। সেই ভাবনা কারোর মাথায় আসেন, তাই তিনি গুরুদেব। আমরা যে কেন আজকে তার পুজো করছি, শুধু বিশ্বকবি বলে নয়, তার এই সত্তাটার উপর আমি একটু আলোকপাত করবার জন্য কথাগুলো বললাম, যে ওই রকম একটা কম্পোজার আমাদের ভারতবর্ষে জন্মায় নয়। এটা আমি বহু মানুষের সঙ্গে আলোচনা করে আমি খুঁজে পেয়েছি, সকলে বলেছেন যে উনি শুধু বিশ্বকবি নন, উনি বিশ্ব সুরকার। কারণ ওনার আমি আজকে যে গান গাইব সে গানও আপনার সুরের বৈচিত্র্যগুলো দেখবেন যে কীভাবে উনি গেছেন, আর কর্ডের সঙ্গে সঙ্গে তার যে চলন, এটা কোনো সাধারণ মানুষ এই গান মানে করতে পারে না। সেই সময় পঙ্কজ কুমার মল্লিক এই গান গেয়েছিলেন, আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। আমি ওনার মতো করে গাইতে পারবো না, কিন্তু শোনাচ্ছি যতটা।